প্ল্যাটফর্মের খুব কাছেই ভোটের ট্রেন। আজ থেকে আর 11 দিন পর বহুল কাঙ্ক্ষিত নির্বাচন, কিন্তু সুষ্ঠু পরিবেশ নিশ্চিত নিয়ে শঙ্কা কাটছে না। প্রচারণায় কথার লড়াইকে ছাপিয়ে হেনস্থা, হামলা কিংবা সংঘর্ষের মতন ঘটনা ঘটছে এবং নারীদের উপরও কিন্তু হামলার ঘটনা ঘটছে। পাশাপাশি অভিযোগ উঠছে নারীদের ক্ষমতায়নের ব্যাপারে। দর্শক, আজ এই বিষয়গুলো নিয়ে ভোটের ট্রেনে আলোচনা করতে চাই। সঙ্গে আছে আমি হাসিব বিল্লাহ। দর্শক, আজ ভোটের ট্রেনে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন মেক্সিকো কমিউনিটি কলেজের ফ্যাকাল্টি ডক্টর দিদারুল ইসলাম মানিক। আপনাকে স্বাগত। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে নারী ইস্যু নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে এই সময়ে। গত কয়েকদিন বা প্রচারণার পর থেকেই এই নারী ইস্যুটি রয়েছে আলোচনার মধ্যে। আমরা আচরণবিধি নিয়ে একটি চিত্র দেখে নিতে চাই। আমরা একটু দেখব যে আচরণবিধির মধ্যে কি রয়েছে। এখানে রয়েছে আচরণবিধি 15-র মধ্যে নির্বাচনী প্রচারণাকালে ব্যক্তিগত কুৎসা রটনা, অশালীন এবং আক্রমণাত্মক বা ব্যক্তিগত চরিত্র হনন করিয়া বক্তব্য প্রদান বা কোনো ধরনের তিক্ত বা উস্কানিমূলক বা মানহানিকর কিংবা লিঙ্গ, সাম্প্রদায়িকতা বা ধর্ম অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো বক্তব্য প্রদান করিতে পারিবেন না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। যে আমরা যা দেখলাম এখানে আচরণবিধির মধ্যে যা দেখলাম আমরা, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল নারীদেরকে হেনস্থা করছে এবং একই সঙ্গে এটি জামাতের অভিযোগ। আবার একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে নারীদেরকে অবমাননা করছে জামাত। আসলে নির্বাচনকে ঘিরে নারী কেন ইস্যু হয়ে উঠল? ধন্যবাদ আপনাকে এবং এখন টিভির দর্শকদের। তো আমি বলবো যে দেখেন, নারী ইস্যুটা আমি বলবো বাংলাদেশে যেহেতু আমাদের হাফ পপুলেশন হচ্ছে আপনার নারী, তো ভোট ব্যাংকে কিন্তু তার একটা বড় ফ্যাক্টর আসলে। তো দুই পক্ষই কিন্তু নারীদের ভোটকে আপনার ভাগিয়ে নেওয়া, এটা আমি বলবো যে যারা এখন বিএনপি জামাত দুই দলই চাচ্ছে কিন্তু যে ওই সেগমেন্টটাকে কীভাবে অ্যাটাক করা যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার নির্বাচনের যে ক্যাম্পেইন চলতেছে, ক্যাম্পেইনে নারীটা বড় একটা ফ্যাক্টর দুই দলের জন্যই। কিন্তু খুবই আনফর্চুনেট যে আমরা দেখছি যে আমি বলবো যে গত কয়েকদিন, আপনি যদি লাস্ট ইয়ার আমি এগুলো দেখতেছিলাম যে কিভাবে হচ্ছে নারীদেরকে বিশেষ করে একটা পার্টিকুলার ড্রেস কোড যারা মেনটেন করে তাদেরকে কিভাবে হচ্ছে আপনার ক্রিমিনালাইজ করা হচ্ছে। আপনি যেটা দেখালেন এটা খুবই সফট ভার্সন। আপনি যদি আরও প্রেসাইসলি বলি, সেটা হচ্ছে যে যেমন নিকাব এবং হিজাব পরে যারা যাচ্ছে জামাতের নারী কর্মীরা, তাদেরকে যেভাবে ক্রিমিনালাইজ করা হচ্ছে। আপনি যদি দেখেন যে পোশাক পরা কিন্তু এটা মানুষের মৌলিক অধিকার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারা দেখেন, আমি ডেফিনেশন একটা কোট আনকোট আমি বলতেছি যে এটা যে মানুষের ফান্ডামেন্টাল রাইটস, আপনি কীভাবে পোশাক পরে আমি কিন্তু ডিটারমাইন করবো না, এটা করবে হচ্ছে এটা হলো ইউনিভার্সাল রাইট, যে কেউ ইচ্ছা করলে সে মানে কি পড়বে না পড়বে ইম্পোজ করা যাবে না। তো এখানে বলা হয়েছে যে দ্য ওয়ে পিপল ড্রেস ক্যান বি অ্যান ইম্পর্টেন্ট এক্সপ্রেশন অফ দেয়ার রিলিজিয়াস, কালচারাল অর পার্সোনাল আইডেন্টিটি অর বিলিভস. As a general rule, the rise of freedom of religion or belief and freedom of expression entail that all people should be free to choose what and what not to wear. So এখানে দেখেন আমি কি পড়বো আপনি কি বলে দিবেন নাকি? এটা হলো, আমি বলবো যে এটা বিএনপির এটা খুবই বাজে একটা আপনার স্ট্র্যাটেজি কি, এবং এটা দেখছেন আপনি অনেক জায়গায় কিন্তু আপনার যে এরকম র্যান্ডমলি হচ্ছে, এবং তাদের কিন্তু টপ লিডার থেকে শুরু করে যারা পলিসি মেকার যারা বিএনপি, তারা কিন্তু এটাকে কখনো কন্ডেম করে নাই। কিন্তু আপনি যদি এখন সংস্কৃতি নিয়ে আসেন বাংলাদেশে, এটা আমি বলবো খুবই অ্যালার্মিং। আপনি দেখেন, আমি কয়েকদিন আগে দেখলাম যে ছাত্র দলের একজন নেত্রী ঢাকা ইউনিভার্সিটির, উনি কিন্তু একটা টেলিভিশনে আসেন কিন্তু নেকাব পরে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, তো এরকম আপনি দেখবেন। ইভেন দেখেন আপনার জমিয়তে ইসলাম, যেটা বিএনপির সাথে জোট, তাদের কি আপনি চিন্তা করেন, ওটা যদি রিলিজিয়াস পার্টি হয় এবং তাদের পক্ষ থেকে যারা ভোট চাইতে যাচ্ছে বিএনপির পক্ষ নিয়ে, তো তারা তো হিজাব নিকাব পড়তে পারে। তো আপনি কেন একটা পার্টিকে বলতেছেন যে ওই পার্টিকুলার ড্রেস কোড পরলে তাদেরকে আপনি ফিজিক্যালি হ্যারাস করতেছেন, এবং এটাকে আপনি প্রাতিষ্ঠানিকরণ করে ফেলতেছেন। যেই জিনিসটা হলো, আমি বলবো যে এটা হলো এই কাজটা এটা ক্রিমিনাল অফেন্স। আপনি যেটা বলছেন এটা শুধু এটা খুবই ন্যাস্টি একটা কাজ বিএনপি যেটা করছে। আমি বলবো যে ভোট ব্যাংকে
আপনি তো জামাতে সবাই তো নেকাব পড়ে না বা হিজাব পড়ে না, তাই না? আপনি বাংলাদেশে আপর একটা দেখবেন বিশাল একটা আপনার সেগমেন্ট পিপল, যে যারা হচ্ছে হয়তো অত এডুকেটেড না, তারা রিলিজিয়াস না, কিন্তু ইটস পার্ট অফ কালচার আপনার। যে আমাদের কালচার হ্যাঁ, যেমন রয়েছে, তো আমাদের আপনি পোশাক কিভাবে শাড়ি, আপনি আমাদের বাঙালি পোশাক, না, exactly, আপনি দেখবেন যারা গ্রামে যান পরেন দেখবেন, বিভিন্ন জামা পরেন হ্যাঁ, অথবা তো কেউ religion শাড়ি পরেন মানতেছে, কিংবা even আপনি বোরকা পরেন, আপনি নেকাব দেখেন- পরেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই অভিযোগটা উঠছে জামাতের বিরুদ্ধে যে নারী কর্মীরা যখন ভোট চাইতে যাচ্ছেন তখন বিকাশ নম্বর এবং এনআইডি নম্বর কিন্তু সংগ্রহ করছেন। এই বিষয়টি যখন এই অভিযোগেই কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন বা কথা কাটাকাটি বা বাগযুদ্ধে জড়িয়ে যাচ্ছেন, তারপরে কিন্তু ঘটনাগুলো আচ্ছা, ঘটছে, এরকম কিন্তু অভিযোগ আছে। দেখেন এখানে আমি জামাতকে ডিফেন্ড করার কাজ না, তো যেটা হচ্ছে যে এটা কিন্তু দুই পক্ষই করছে, কিন্তু আপনি দেখেন যে জামাত করতেছে এটা কিন্তু হাইলাইট হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড আপনি দেখবেন যে প্রচুর আপনি ভিডিও দেখবেন সারা দেশে বিএনপির প্রচুর লোকে, যে আমি এটা কোথায় যেন আমি এক্সাক্ট নাম বলতে পারবো না, আপনার হলো যে তাদের গিফট দিচ্ছে, টাকা দিচ্ছে প্লেটে করে। তো এটা কারা করতেছে? বিএনপি করতেছে। এটা আপনি একটা পার্টির দিকে আপনাকে মানে কি বলে যে দেখালে হবে না, এটা বোথ পার্টি দে আর ডুইং দ্যাট। সো আপনি হতেছে কেন শুধু একটা পার্টি করবেন না, বলবো যে এই কালচারগুলো আপনাকে করতে হবে। হ্যাঁ, যে মানুষকে আপনার ফোর্স করা, তারপর পার্সু করা, এগুলো তো আপনি পার্সু তো অন্যভাবে করতে পারেন। হ্যাঁ, আপনি আপনার ম্যানিফেস্টো তুলে ধরেন কি করতে চান, কিন্তু টাকা দিয়ে ভোট কেনা, তারপর বিকাশ টাকা পাঠানো, আমি বলবো এটা যেই করে, এটা বিএনপি বা জামাত যেই দলই করুক, এটা কোনো ডিসেন্ট ইয়া না। হ্যাঁ, আর এটার মধ্যে দিয়ে কী হবে আসলে? আপনি তো একটা মানুষের যে ভোট দেওয়া মৌলিক অধিকার, সেটাকে আপনি কি করতেছেন? এটা আপনি হচ্ছে তাকে আপনি নেগেটিভলি এটা ম্যানিপুলেট করার চেষ্টা করতেছেন, তাই না? 500 টাকা 1000 টাকা দিয়ে। তো এটা ডেমোক্রেসির জন্য কিন্তু সুন্দর না। মানে এই অভিযোগটা কিন্তু জামাতের বিরুদ্ধে আছে, এটা আপনি দুই কি দলেরই মনে আছে। করেন এটা আপনি কিনা? এক্স্যাক্টলি শুধু বলতে পারবেন না যে তারাই করতেছে। আমি বলবো যে দুই দলই করতেছে এবং দুই দলের এটাতে বিরত হওয়া উচিত। যে হচ্ছে যে কাজগুলো আমরা দেখছি আপনার ধরেন গত 15-16 ইয়ার্স আওয়ামী লীগের সময় তারা কিন্তু এটা করছে, টাকা দিচ্ছে মানুষকে, ভোট কিনে নিচ্ছে, ভোট দিতে দেয় নাই। তো আমার যেটা কনসার্ন, আসলে আমি যেটা নিয়ে কনসার্ন, আপনার কনসার্নটা হচ্ছে যে ধরনের একটা আপনার এই যে কি বলে ক্যাওটিক একটা পরিবেশ এবং একটা ফিয়ার এবং অ্যাংজাইটি যে তৈরি করা হচ্ছে মানুষের মধ্যে, যে আপনি দেখেন যদি এরকম যে সব জায়গায় যদি হয়, মানুষ ভোট মানে ভোট চাইতে যাচ্ছে, তাদের আপনার ড্রেস কোডের কারণে, তাদের হচ্ছে যে মুখ ঢাকা আছে অথবা হিজাব পরা আছে, এই কারণে যদি আপনি তাদের অ্যাট্রাক্ট করেন, তো এটা হবে কি, এটা আপনার আফটারম্যাথটা কি হবে আসলে? মানুষ ভোট দিতে যাবে না। তো এই জন্য বিএনপি এবং জামাতকে দুই গ্রুপকে এই ব্যাপারে খুবই হতে হবে, কষাস হতে হবে, যে মানুষ যাতে ভোট কেনে যেতে পারে আসলে। আপনি এই ধরনের থ্রেট দিয়ে মানুষ, রাজনৈতিক দলগুলোকে তৈরি করতে হবে। আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। দর্শক, ভোটের টেন্ডেন্সি একটা বিরতি ফিরছে একটু পরে। দর্শক, বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। দর্শক, ভোটের ট্রেনে আলোচনায় স্টুডিওতে আছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর দিদারুল ইসলাম মানিক। বিরতির পর আপনাকে স্বাগত আবারও। আমরা যে আলাপটা করছিলাম সেখান থেকে যদি আবার শুরু করি, যে জামাতের নারী প্রতিনিধিরা আজকে প্রথমবারের মতন ইসিতে গিয়েছে এবং তাদের বিরুদ্ধে যেসব বা তাদের কর্মীদের হেনস্থার বিষয়ে যেসব প্রায় 15টি অভিযোগ ইসিতে জমা দিয়েছে। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে গতকালকে জামাত আমিরের একটি পোস্ট ভাইরাল হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে সেটি হ্যাক হয়েছে দাবি করা হচ্ছে, কিন্তু আসলে বিএনপি কিন্তু আবার এটিকে নিয়ে অভিযোগ করা হচ্ছে যে নারীকে অবমাননা করেছে। এবং বিশেষ করে যদি বলি যে এর আগে আল জাজিরার সাক্ষাৎকার, তো সব মিলিয়ে কি মনে হয় যে জামাত বলছে যে নারীদেরকে তারা সম্মান করতে চায়, কিন্তু আবার একই সঙ্গে বলছে যে না, জামাতের আমির হওয়া সম্ভব নয়। আসলে এইগুলো কি সাংঘর্ষিক হয় কিনা তাদের কথাবার্তা? থ্যাংক ইউ। আমি যদি প্রথম প্রশ্নের উত্তর অ্যান্সার করি, সেটা হচ্ছে নারীরা যারা হেনস্থার শিকার হয়েছে, জামাতের নারী কর্মীরা, তারা ইসির কাছে গেছে, আমি বলবো যে এটা ভালো আপনার মুভ। কারণ হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে আপনার কি বলে যে ল এনফোর্সের মাধ্যমে এটা শুরু হওয়া উচিত। কারণ এই ট্রেন্ড যদি চলতে থাকে আপনার, যে মানুষ হচ্ছে ভোট চাইতে যাবে, তাদের পোশাকের কারণে তারা হচ্ছে আপনার মানে আক্রমণের শিকার হবে, তো এই জায়গাগুলোতে পরিষ্কার স্ট্যান্ড থাকতে হবে নির্বাচন কমিশনের। আমি বলবো যে তারা যে কমপ্লেনগুলো করবে সেগুলো হচ্ছে আপনার সিরিয়াসলি নেওয়া। এগেন আমি এটা বলতেছি, যদি পোশাকের কারণে কি বৈষম্যের শিকার হয়, ফিজিক্যাল হ্যারাসমেন্ট শিকার হয়, এটা হলো মানবাধিকার লঙ্ঘন, একেবারে ক্লিয়ার। এখানে কোনো আপনার নেই আর, এটা ক্লিয়ারলি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ডিফাইন করছে যে কে কি পোশাক পরবে এটা তাদের চয়েস। হ্যাঁ, সেকেন্ড আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন জামাত, আমি যেভাবে জামাতকে দেখি আসলে, আপনি দেখেন গত 16-17 মাস আগের জামাত ভার্সেস এখনকার জামাত, তো একটা পার্টি হচ্ছে আপনার, আমি বলবো যে এটা মোর রিলিজিয়াস একটা পার্টি দেন পলিটিক্যাল পার্টি ছিল 16 মাস আগে যদি চিন্তা করেন। তো তারা গত 16 মাসে যে ট্রান্সফরমেশন তাদের হয়েছে, আপনি দেখেন তাদের আমিরের কথা শুনেন বা ওভারঅল, আমি বলবো যে এটা একটা হিউজ ট্রান্সফরমেশন। তো নারী নেতৃত্বের ব্যাপারটা এখন দেখেন, এই পার্টিটা কিন্তু বেজ অন ইসলামিক ফিলসফি বা আইডিওলজি, আপনি যেটাই বলেন না কেন, এখন তাদের তো একেবারে বেসিক প্রিন্সিপালগুলো ফলো করবে তারা।
এখন নারীদেরকে তারা কীভাবে অ্যাকোমোডেট করবে, তাদের নারী শাখা আছে, নারীরা কাজ করতেছে, এখন নারীরা টপ পজিশন যেতে পারবে কি পারবে না এটা এটা তারা ডিসাইড করবে। এবং আমি যেটা মনে করি যে তারা এখন পর্যন্ত যেই জায়গায় আছে, এবং আপনি রেফার করছেন যে আল জাজিরার ইন্টারভিউ, তারপর রিসেন্ট যে টুইটটা নিয়ে অনেক আমরা দেখছি তারা প্রেস কনফারেন্স করছে, তারা বলছে যে তাদের সবগুলো আইডি হ্যাক হয়েছে। তো এটা নিয়ে যেহেতু আমরা এখনও কি কোনো কনক্লুসিভ এভিডেন্স যেহেতু নাই, বিএনপির পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে যে না এটা তাদের পক্ষ থেকে করা হয়েছে, বিএনপি দাবি করতেছে, জামাত দাবি করতেছে যে না আইডি হ্যাক হয়েছে। তো যেহেতু এটা নিয়ে আমরা কি এখন পর্যন্ত একটা ইয়ের মধ্যে আছি যে এটা একটু অ্যাম্বিগুয়াস, আসলে এটা কি তারা করছে কিংবা করে না। কিন্তু আপনি যদি ল্যাঙ্গুয়েজগুলো দেখেন, আমার মনে হয় না জামাত এই ধরনের যে নারীদেরকে এইভাবে মানে ডিহিউম্যানাইজ করা। আপনি দেখেন যে আপনি গত 16 মাসের যত কথাগুলো জামাত বলছে সবগুলো একসাথে করেন, তো ওই কথাগুলোকে একসাথে করে কিন্তু এই ধরনের টুইট তারা হুট করে ইলেকশনের আগে দিবে, এটা কি ইট ডাজন্ট মেক এনি সেন্স অ্যাকচুয়ালি। আপনি যদি খুব ক্রিটিক্যালি দেখেন এটা যে ইলেকশনের কয়দিন আগে হচ্ছে জামাত হুট করে একটা নারী বিদেশি পোস্ট দিবে, সো এটার ভেতরে কনস্পিরেসি থাকতে পারে। এই জন্য আমি দুইটা জায়গাতেই থাকতে চাই। বিএনপি যেটা করতেছে প্রোটেস্টের পর প্রোটেস্ট এবং এটাকে ইস্যু বানায় ফেলছে, কিন্তু আপনার হইতেছে এটা হইতে পারে ইলেকশনের আগে এ ধরনের প্রচুর আপনার হয় কনস্পিরেসি হয়, অনেক ধরনের হচ্ছে যে এই অপোনেন্টকে হচ্ছে। কিন্তু আমরা কিন্তু দেখি যে মানে জামাতের শীর্ষ নেতৃত্বেও কিন্তু মানে নারী নেতৃত্ব নাই। তো মানে এইটা জামাতের পলিসি, একই সঙ্গে বিএনপির পলিসিতে নারীদের প্রতিনিধিত্ব কেমন? এখন এই দুইটা জিনিসই কিন্তু সত্য। আমরা কিন্তু জামাতের দিকে বেশি আপনার আঙ্গুল আমরা নিক্ষেপ করে দেখাই যে জামাত এটা করতেছে না। কয়দিন একটা স্টোরি বলে, কয়দিন আগে হচ্ছে বিএনপির এক নারী নেত্রীর সাথে আমার টকশো ছিল, তো উনি আমাকে টকশোর আগেও বলছে যে দেখেন যে বিএনপিতে আসলে নারীদেরকে মূল্যায়ন করা হয় না। যারা বিএনপি থেকে নারী ক্যান্ডিডেট হয় এরা আসলে হচ্ছে বিএনপি নেতাদের, পুরুষ নেতাদের হচ্ছে স্পাউস বা কোনোভাবে রিলেটিভস হয়। তো সেই ক্ষেত্রে বিএনপি আসলে নারী বান্ধব দল, এটা উনি কোট আনকোট উনি আমার ক্লিয়ারলি বলছে যে নারী বান্ধব না। আপনি দেখেন যে বিএনপি পার্টিসিপেশন দেখেন না কতজন নারী। তো এখন বাংলাদেশের কিন্তু আসলে আমরা বলি যে এটা পুরুষতান্ত্রিক সোসাইটি, এটা কিন্তু শুধু ইসলামিকদের ক্ষেত্রে না, আপনি সব কিছু যত দোষ আছে এক গ্রুপের উপর চাপাচ্ছেন আপনি। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আপনি দেখেন বিএনপি মোর কি একটা লিবারাল পার্টি, তাদের অবস্থাটা কি আসলে, তাই না? তো উনি তো খুব আমার সাথে দুঃখ প্রকাশ করছেন যে এই যে বিএনপির এই অবস্থা। হ্যাঁ, তো এখন বিএনপি যারা হচ্ছে আপনার লিবারালিজম কথা বলে, তারা অনেক উদারপন্থার কথা বলে, তাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো আছে। তো এই জন্য বলবো যে বাংলাদেশে যে শুধু জামাত না, আসলে জামাত আপনি দেখেন যে তার নারীরাই যে আমি দেখলাম যে তাদের নারী উইং যেটা নারী জামাত, তারা প্রেস কনফারেন্স করে বলছে যে আমরা আসলে মানে আমরা চাই না। এখন একটা পার্টির যদি যারা হচ্ছে অ্যাক্টিভ মেম্বার, আপনি কি একজন নারী সদস্য যে জামাত করে না, সে কি চাইবো জামাতের আমির হইতে? এখন যারা হয়তো প্রসেসের মধ্যে, এটা আপনার একটা এটা একটা ক্যাডার ভিত্তিক সংগঠন, তাই না? হুট করে তো জামাতের আমির হবে না। জামাতে আমির হইতে হলে নারীদের মধ্যে কি করতে হবে? জামাত করতে হবে, তাই না? তো জামাত যে করতেছে সে যদি বলে যে আমি হইতে না চাই, তা আপনি জোর করে বানাবেন? আপনাকে তো বেসিক এগুলো খুব কমন সেন্সের ব্যাপার, কিন্তু এটা তার দলের স্ট্রাকচার। তাদের দলে যদি কেউ হইতে না চায়, এখন কি সাধারণ মানুষ কি আইসা কি বলবে যে আমাকে জামাতে আমির বানাও? এখন আপনি যদি এটাকে যদি রেটোরিক্যালি নেন, আপনি জামাতে আমির যেটা বলছে আল জাজির ইন্টারভিউতে, এখন তাদের এটা একটা পার্টি পলিসি এখন, এবং যারা এটা সদস্য হচ্ছে তারা এটা অ্যাকনলেজ করতেছে। এখন বাইরে থেকে যদি মনে করে তারা জামাত করবে, আমির হতে চায় নারী সদস্য, তো দে ক্যান ট্রাই। জি, দে ক্যান ট্রাই। আমি সবশেষে আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই যে যেখানে জামাতকে অনেকে অভিযোগ করছে যে তারা ধর্মের টার্ম ব্যবহার করে ভোট চাইছে, তো আসলে এটি কি আচরণবিধি লঙ্ঘন কি না? যদি ধর্ম ব্যবহার হয় তাহলে আচরণবিধি লঙ্ঘন, কিন্তু আসলে কি জামাত ভোট চাইছে? এই কোয়েশ্চেনটা যারা রেজ করে, বিশেষ করে আমি বিএনপি থেকে দেখছি যে এটা সবাই এটা ক্যাম্পেইন করতে, দেখেন এটা তো একটা ইলেজিটিমেট কোয়েশ্চেন। এটার মধ্যে এটা কোনো লেজিট, এটা কোনো ভ্যালিড, এটা ভ্যালিড মানে এটা ইনভ্যালিড কোয়েশ্চেন। হাউ ইনভ্যালিড? আপনি দেখেন একটা পলিটিক্যাল পার্টি যার হচ্ছে বেস হচ্ছে রিলিজন, যাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপল যেগুলো, তাদের ফিলোসফি, তাদের অ্যাজাম্পশন সবগুলো বেস অন আপনার রিলিজন। তো এই পার্টিকে আপনি ধর্মের ব্যবসা মানে এরা ধর্মের কথা বলবেন নাকি আমি বলবো? তো এটা হলো পলিটিক্যাল একটা আপনার অপোনেন্টকে হচ্ছে আপনার কি বলে যে তাদেরকে মার্জিনালাইজ করা, তাদেরকে অ্যাটাক করে একটা টুল হিসেবে ইউজ করা হয়। তো আমার কাছে খুব লাগে এটা আপনি দেখেন খুব স্বাভাবিক চিন্তা করেন যে পার্টিটা হচ্ছে রিলিজিয়াস পার্টি, তো সেই তো রিলিজনের কথা বলবে, আমি তো বলবো না। কিন্তু নির্বাচনকে সামনে রেখে আমরা দেখি যে সব দলই কিন্তু আবার ধর্মের ব্যবহার বেড়ে গেছে, টুপির ব্যবহার বেড়েছে। আপনি দেখেন, আপনি বিএনপির সব নেতাগুলোকে দেখেন, এখন সবাই কিন্তু একেবারে পুরো সাচ্চা মুসলিম। আপনার তাদের অ্যাটায়ার দেখেন, টুপি পরা, পাঞ্জাবি পরা। আপনি ইভেন গয়েশ্বরচন্দ্রকে দেখেন, আপনি তিনি আগে থেকে পড়তেন, প্রচুর এরকম দেখবেন আপনি। তো এই যে ধর্ম বাংলাদেশের রাজনীতিতে বড় একটা ফ্যাক্টর, কারণ আপনি দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু, আমি এটা রিপিটেডলি অনেক জায়গায় বলছি যে মানুষকে সহজে আপনি কনভিন্স করতে পারেন রিলিজন দিয়ে,
কারণ মানুষ ধর্মপ্রিয়। আপনি দেখেন একটা বড় অংশ তারা আপনার হলো যে কি বলে, আমি বলবো হাইলি এডুকেটেড না। আপনি গ্রামে যান, তাহলে কি জামাত এই সুযোগটা নিচ্ছে জামাত নির্বাচনকে সামনে বিএনপি রেখে? নিচ্ছে। এখন জামাত তো সুযোগ নেওয়া তো কিছু না আসলে। আপনি দেখেন তো এটা তো একটা রিলিজিয়াস পার্টি। এখন রিলিজিয়াস পার্টি রিলিজনের কথা বলবে, মানুষকে যে অ্যাপ্রোচ করবে যে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ফিলসফি, আমরা এটা করতে চাই, আমাদেরকে ভোট দাও। এখন এই কাজটা জামাত যেটা করতেছে, এটা করার জন্যই তো পার্টিটা আপনার। এখন বিএনপিকে ধর্মকে ব্যবহার করবে না, কারণ বিএনপি ধর্ম দল না। জি। তো যে দল ধর্মভিত্তিক দল, সে ধর্ম নিয়ে পলিটিক্স করবে, এটা তো তাদের পার্ট অফ দেয়ার আপনার হলো কি বলে যে জি, পলিসি, তার policy। হ্যাঁ। তো এটাকে তো আসলে আপনি করতে পারবেন না। যে সেই ধর্ম- পলিসি কতটা ভোটারদেরকে টানতে পারবে সেটা রায় হবে 12ই ফেব্রুয়ারি। আপনি ছিলেন, আপনাকে ধন্যবাদ জানাইয়ে আজকের মতো আপনাকে বিদায় দিচ্ছি। কিন্তু দর্শক, আমরা বিরতির পর আবার ফিরছি, ততক্ষণ সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। দর্শক, ভোটের ট্রেনে সরাসরি যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে আজকে আমাদের এই শো বা আলোচনার বিষয় নারী পক্ষ। আমরা দেখছি যে নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই নারীদের নিয়ে নানান ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ। বিশেষ করে আজকে জামাতের নারী কর্মীরা তারা ইসিতে গিয়েছেন এবং তারা বলেছেন প্রায় 15টি মতো অভিযোগ এনেছেন যেখানে নারী কর্মীদের ওপর হেনস্থা করা হয়েছে নির্বাচনী প্রচারণার সময়। এদিকে আবার দেখছি যে জামাত আমিরের একটি পোস্ট, টুইটকে ঘিরে একটা বিতর্কর জন্ম হয়েছে। যদিও জামাত বলছে এটি হ্যাক করা হয়েছিল, কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে জামাত নারীদেরকে অবমাননা করছে। আসলে এই যে নির্বাচনকে ঘিরে এই নারীদের নিয়ে এরকম পাল্টাপাল্টি অবস্থান বা ইস্যু কেন তৈরি হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা। আপনি ঠিক কথাই বলেছেন যে এই নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার আগ থেকেই আমরা জানি যে আগামী 12 তারিখে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে 22 তারিখে, কিন্তু গত জানুয়ারির 22 তারিখে। কিন্তু এর আগে থেকেই আমরা দেখছি যে এই নির্বাচনী কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ, বিশেষ করে জামাতে ইসলামীর নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছ থেকে, বিশেষ করে নারী ভোটারদের কাছ থেকে বিএনপির পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়েছে এবং কিছু আমরা ভিডিও দেখেছি যে বিভিন্ন জায়গায় যে তাদের পক্ষ থেকে নারী ভোটারদের কাছে যেয়ে সেখানে তাদের ফোন নাম্বার, তাদের আইডি কার্ড সংগ্রহ এবং এই কাজগুলো করতে যেয়ে কিছু কিছু জায়গায় অনাকাঙ্ক্ষিত এবং কিছু অপ্রত্যাশিত ঘটনাও ঘটেছে। তো জামাতের পক্ষ থেকে সবসময় এই বিষয়টা ডিনাই করা হলেও আমরা ইতিমধ্যে কিছু ভিডিও ও ফুটেজও দেখেছি যেখানে বাড়ি বাড়ি যে নারী ভোটারদের কাছ থেকে জামাতের নারী কর্মীরা তারা তাদের কাছ থেকে ফোন নাম্বার সহ ভোটার আইডি কার্ড সংগ্রহ করার চেষ্টা করছেন এবং এইগুলো নিয়ে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে। এবং এই বিষয়গুলো অভিযোগ পাল্টা অভিযোগ চলার অবস্থাতেই জামাতের একজন বরগুনার সম্ভবত একজন আমির, তিনি একটা বক্তৃতা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর প্রসঙ্গ বলতে, যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুকে বেশ্যাখানার সাথেও তিনি তুলনা করেছিলেন এবং এইগুলো নিয়েও কিন্তু শিক্ষার্থীদের মধ্যে খুবই এবং এই দেশের যারা বিশেষ করে নারীদের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। সম্প্রতি আল জাজিরাতে জামাতের আমিরের যে একটি ইন্টারভিউ প্রকাশিত হয়েছে, সেই ইন্টারভিউতে নারী নেতৃত্বকে কেন্দ্র করে তাদের দলীয় অবস্থান, জামাতের নারী প্রার্থী না রাখা ইত্যাদিকে কেন্দ্র করে একটা নারী ইস্যুকে কেন্দ্র করে রাজনীতিতে বিশেষ করে ভোটের প্রচারণায় পরস্পর বিরোধী অভিযোগ উত্থাপন করা হয়েছে। জামাতের পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীদেরকে কোথাও কোথাও নারী কর্মীদেরকে হেনস্থা করার অভিযোগ করা হয়েছে, এগুলো নিয়ে তারা মিছিল করেছেন। কিন্তু যখন একজন জামাতের নেতা এই ধরনের বক্তব্য রেখেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুকে প্রসঙ্গে বলতে যে বেশ্যাখানা বলেছিলেন, সেইখানে কিন্তু জামাতের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নিতে দেখিনি। এমনকি ডাকসুর কোনো নেতা এটার প্রতিবাদ করলে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বক্তব্যের প্রতিবাদ করলেও ডাকসু থেকে আনুষ্ঠানিকভাবে বা তাদের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া করা হয়নি। তো এই রকম যখন নারীদের নিয়ে ইস্যু এবং নারীদের নিয়ে যখন নানামুখী বিতর্ক, সেই অবস্থায় আমরা গতকাল দেখেছি
যে জামাত আমিরের যে অফিসিয়াল তার যে এক্স হ্যান্ডেল, সেইখান থেকে একটা নারীদের সম্পর্কে খুবই কর্মজীবী নারীদের সম্পর্কে আপত্তিকর একটা পোস্ট সেখানে হয়েছে এবং মুহূর্তের মধ্যে এই পোস্টটাকে কেন্দ্র করে সারা দেশে কিন্তু তীব্র আলোচনা এইগুলো হয়েছে। আজকে জামাতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বলা হয়েছে যে তাদের জামাতের আমিরের এই পোস্টটি মানে তার যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল এটি হ্যাক করা হয়েছে এবং হ্যাক এই ধরনের একটা পোস্ট করেছে। আমি একটু জানতে চাই আপনার কাছে, এই নিয়ে শুনবো আপনার কাছে, কিন্তু মানে আমি জানতে চাই যে যেহেতু যারা জামাতের কর্মীরা, নারী কর্মীরা যখন ভোটারদের কাছে যাচ্ছেন, একইভাবে বিএনপির নারী কর্মীরাও কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন, নারী কর্মীরা যাচ্ছেন, কিন্তু এই যে ভোট চাইতে গিয়ে কিন্তু সব দলের প্রার্থীরাই বা তার কর্মীরাই কিন্তু অন্যদেরকে টানার জন্য টাকার ব্যবহার কিংবা হয়ে থাকে। কিন্তু এখন আপনি যদি বলেন যে ভোটার নাম্বার সংগ্রহ, আসলে ভোটার নাম্বার সংগ্রহ কিন্তু খুব সহজেই বিভিন্ন জায়গা থেকে পাওয়া সম্ভব, কিন্তু আবার যদি তারা এই ভোটার নম্বর দিয়ে বা কী করবেন, আবার একই সঙ্গে যদি এই টাকার ব্যবহার যদি বলেন, এই টাকা কিন্তু সবাই ব্যবহার করছে, তাহলে কিন্তু হেনস্থার ব্যাপারটা কেন উঠে আসছে এবং বিএনপি এখানে আসলে কোনো তো পদক্ষেপ নিল না বলে আমরা দেখেছি। কেন বিএনপির এই অবস্থান? যে যে ভোটার নাম্বার সংগ্রহ করা এটা কোনো, কিন্তু যখন আইডি কার্ডের নাম্বার বা যখন বিকাশ নাম্বার এইগুলোর কথা বলা হচ্ছে, তখনই কিন্তু এই কোথাও আমরা এই প্রতিরোধের ঘটনাগুলো দেখেছি। এবং জামাতের যারা নারী কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তারা কিন্তু অনেক জায়গায় আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে যেগুলো ভিডিও আপলোড হয়েছে, তারা দুঃখ প্রকাশ করেছেন যে এই ধরনের ভুল আর তারা করবেন না। এই জায়গাটা হচ্ছে এইখানেই, ভোট তো সবাই চাওয়ার অধিকার আছে এবং আমি মনে করি সেটা পুরুষ কর্মী, নারী কর্মী সবাই কিন্তু এটা চাইবে, কিন্তু ব্যক্তিগত তথ্য, বিশেষ করে আপনি ন্যাশনাল আইডি নাম্বার চাওয়া, বিকাশ বা নেওয়া, এই যে অভিযোগগুলো যদি সত্য হয়, সেই সত্য এগুলো কিন্তু খতিয়ে দেখা এবং এর মধ্যে একটা অসৎ উদ্দেশ্য থাকতে পারে বলে ধারণা করা হয়। আর একটা জিনিস হলো, এই কারণেই কোনো নারীকে হেনস্থা করতে হবে, তাকে কোনো ধরনের মানে বিব্রতকর পরিস্থিতির মধ্যে করতে হবে, সেটাও কিন্তু কোনোভাবেই সমর্থনযোগ্য না। এই ধরনের অভিযোগ যদি কারো বিরুদ্ধে থাকে, তাহলে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে তাদের বিরুদ্ধে অভিযোগ করা যেতে পারে, সেটা করা যেতে পারে, কিন্তু কোনো ব্যক্তি কর্তৃক কোনো নারী, এমনকি কোনো পুরুষ ভোট চাওয়ার কারণে তাকে হেয় প্রতিপন্ন করবে, এটা আমরা কোনোভাবেই এটাকে গ্রহণযোগ্য বলে মনে করি। জি নিশ্চয়ই, আপনি যুক্ত থাকুন। আমরা একটা বিরতিতে যাচ্ছি স্যার, আমরা বিরতির পরে ফিরবো। দর্শক যারা যুক্ত আছেন তাদেরকে পরে আমন্ত্রণ জানিয়ে একটা বিরতিতে যাচ্ছি। দর্শক বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আলোচনা করছি, আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান। স্যার, যে বিষয়টা আলাপ করছিলাম সেখানে যদি আবার ফিরে যাই, যেখানে আপনি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বা ডাকসুকে, যে জামাতের বরগুনার এক নেতা যে ডাকসুকে বেশ্যাখানা বলে মন্তব্য করেছেন, কিন্তু তারপরে কিন্তু আমরা দেখেছি যে ডাকসুর নেতারা তারা এটির প্রতিবাদ জানিয়েছেন এবং জামাত থেকে কিন্তু সেই দলের সেই নেতাকে কিন্তু বহিষ্কারও করা হয়েছে। তো আমি একটু জানতে চাই যে এই যে কোনো একটা বিষয়কে মন্তব্য করা, আবার একই সঙ্গে কোনো একজন ভোটার বা কোনো একজন কর্মী ভোট চাইতে গিয়ে তাকে হেনস্থা করা, শারীরিকভাবে লাঞ্ছনা করা কিংবা মারধর করা, এইটা আসলে সমপর্যায়ের অপরাধ কিনা? দেখুন, আমি একটা জিনিস বলি, একটু আগেই আমি যেটা বলেছি, যে একটা হলো যে পরিস্থিতি তৈরি হয় কিভাবে, প্রত্যেক ঘটনার একটা প্রতিক্রিয়া হিসাবে একটা পাল্টা ঘটনা জন্ম দেয়। আমি আপনাকে আগের বারই স্পষ্ট করে বলেছি যে একজন ভোট চাইলো এবং ভোট চাইতে গিয়ে সে যদি আইডি কার্ড কারো কাছে চায়, বিকাশ নাম্বার চায়, এটা অপরাধ নিঃসন্দেহে, কিন্তু এই অপরাধের প্রতিকার করা অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীর কাজ না। আপনি যদি এই ধরনের কাজ কেউ করে, তাহলে আপনি ইলেকশন কমিশনে তার বিরুদ্ধে অভিযোগ করবেন এবং সেইখানে আপনি প্রতিকার চাইবেন এবং ইলেকশন কমিশন সেই প্রতিকার গ্রহণ করবে। কিন্তু আপনি যদি সেই ধরনের কাজ কেউ করে, তাহলে সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। এটা আমি মনে করি যে অন্যায়, এটা অন্যায়। তো এখন যে ধরনের বক্তব্য আপনি বলেছেন, যে আমাদের কাছে আশ্চর্য হলো যে ডাকসুর নেতারা কেউ হয়তো আলাদা করে বলেছেন, কিন্তু ডাকসু কিন্তু সামগ্রিকভাবে এটাতে বিবৃতি দেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখানে বিবৃতি দিয়েছে।
আর আমি একটা ডাকসুর জিনিস সভাপতি যেটা সেক্রেটারি বলতে চাই, তারা মূলত ফেসবুক স্ট্যাটাস দিয়ে অবস্থান স্পষ্ট করেছিল স্যার। স্ট্যাটাস দিয়েছেন আপনি, এটা আমি আবারও আপনাকে বলছি, ডাকসু একটা প্রাতিষ্ঠানিক সংগঠন, সেই সংগঠনের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা ছিল যে ডাকসু তারা একটা মিটিং করে বা তারা একটা আনুষ্ঠানিক বিবৃতি দিবেন। তারা নিজেরা কথা বলেছেন, ব্যক্তিগতভাবে কথা বলেছেন, সেটাও হতে পারে। আমি যেটা বলতে চাই স্পষ্ট করে, যে আপনি ধরেন এখন যে পরিস্থিতি, এই ভোটে আমাদের নারীদের একটা উল্লেখযোগ্য সংখ্যক আছে, প্রায় সমান সমান ভোট যে নারীরা আছে। নারীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা শুধু রাজনৈতিক দলের নেতাকর্মীদের ব্যাপার না, এটা প্রত্যেক মানুষেরই এটা একটা ব্যাপার। কিন্তু আনফরচুনেটলি আপনি দেখেন যে সোশ্যাল মিডিয়াতে আজকে যদি কোনো একজন নারী, আমাদের যে হেমা চাকমা ডাকসুর সদস্য এবং তন্নি, তারাও কিন্তু বলেছে যে তারা যখন কোনো একটা নারী ইস্যুতে কথা বলে এবং সেটা যদি কোনো রাজনৈতিক দলের বিপক্ষে যায় এবং সেটা ডাকসুর যারা যে আদর্শ ধারণ করেন তার বাইরেও যায়, তারাও কিন্তু সেইখানে একই প্যানেল হওয়া বা একই সংগঠনের হওয়া সত্ত্বেও কিন্তু তারা এখানে সাইবার বুলিং সহ নানা ধরনের শিকার হচ্ছে। এইটি তো আমাদের কাছে প্রত্যাশিত নয়। এটা কি স্যার আজকে যেটা বাস্তবতা স্যার হয়েছে কি যে এই যে সাইবার বুলিং কি এক দলের পক্ষ থেকে হয়, নাকি আসলে অন্য যারা নারী দলের সবার ক্ষেত্রেই একইভাবে হচ্ছে সাইবার বুলিংটা হয়? পক্ষ থেকে হয় না, একদল না, এক দলের পক্ষ থেকে অবশ্যই হয় না, আমি তো সেটাই বলছি। আবার যখন আপনার অন্যদের পক্ষ থেকে যায়, সেটা যদি বিএনপির কোনো সমর্থকের হয় সেইখানেও হয়, কিন্তু সাইবার বুলিংটা একটা মানে এমন একটা মারাত্মক হয়েছে যে আমাদের নারীদের মানে সম্মান, তাদের সম্ভ্রম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নারী শিক্ষার্থীদের সম্ভ্রম, সম্মান, শিক্ষকদের নারী শিক্ষকদের সম্ভ্রম, সম্মানের প্রতি মারাত্মক হানিকর অবস্থার মধ্যে দিয়ে চলে গেছে। স্যার আপনাকে এটিকে আমি কোনো একটু জানতে চাই সবশেষ, যে এখানে দেখা যায় যে জামাতের আমিরের যে আল জাজিরার সাক্ষাৎকার নিয়ে যে স্যার যে বিতর্কটি তৈরি হয়েছে, সেখানে জামাতের আমির হওয়া সম্ভব না নারীদের ক্ষেত্রে। ঠিক একইভাবে যদি নারীদের প্রতিনিধিত্বের কথা বলি জামাতের, এবং একই সঙ্গে যদি বিএনপির কথাও যদি বলি, যে জামাতের বা বিএনপিতেও কি আসলে মানে নারীদের প্রতিনিধিত্ব বা নারীদের নেতৃত্ব সমভাবে আছে পুরুষদের পাশাপাশি? আমি এই কোনো রাজনৈতিক দলের কথা উল্লেখ করতে চাই না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে নারীরা যখন আজকে মানে কর্মক্ষেত্র সহ বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে একটা বড় ভূমিকা পালন করছে, সেইখানে বিএনপি এবং জামাত না, সব দলের মধ্যেই নারীদের প্রতিনিধিত্বতা থাকা দরকার। আপনি বাংলাদেশে কোনো রাজনৈতিক দল, জামাতে ইসলামী এত স্পষ্ট করেই বলছে তারা শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে না, এটা তো জামাতের আমির বলছেন স্পষ্ট করে যে তারা শরিয়া আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে না। এখন আপনি এই অবস্থায় যদি কোনো নারীদের যদি আপনি অফিস আদালতে কর্মজীবী হিসাবে তারা কাজ করতে পারে, কিন্তু রাজনৈতিক দল বা রাষ্ট্র পরিচালনায় তারা অংশগ্রহণ করতে পারবে না, এইটিও তো এক ধরনের আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর নারীদের প্রতি তাদের যে যথাযথ সম্মানের জায়গাটা সেটা কিন্তু নিশ্চিত হচ্ছে না। তো আমাদের বাংলাদেশে আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাতে ইসলামী বলেন বা অন্য রাজনৈতিক দল বলেন, সেইখানে বহু তাদের নেতা কর্মী আছে, বহু কর্মী সংখ্যক আছে, কিন্তু যখন নির্বাচনে প্রতিনিধিত্বের প্রশ্ন আসে, যখন তারা মানে সেইখানে নেতৃত্বের জায়গাটার একটা আনুষ্ঠানিক স্বীকৃতির প্রশ্ন আসে, তখন সকলেরই মধ্যেই আমরা কিন্তু একটা সংকীর্ণ মানসিকতা দেখি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনাকে আমাদের আসলে এখানে শেষ করতে হচ্ছে। দর্শক, এই যে সংকীর্ণ মানসিকতা দেখি যেমনটা বললেন স্যার, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতেই হবে এবং তার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বা বাংলাদেশের আগামী যারা রাজনীতি করবেন তারা এই বিষয়টি নিশ্চয়ই খেয়াল রাখবেন। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি, কাল দেখা হবে আগামী নতুন পর্বে।